আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে মূলত আমরা স্বরসন্ধির যে কনসেপ্ট আমরা সেটা নিয়ে চেষ্টা করব আলোচনা করার জন্য। তো আমরা স্বরসন্ধির কনসেপ্টটা এখান থেকেই তাহলে কি করতেছি, শুরু করতেছি। এখানে কিছু শব্দ আছে, যেহেতু আমরা নিয়ম পড়বো না, আমরা যেহেতু গতানুগতিকভাবে আমরা যেহেতু নিয়মটা পড়বো না, সো আমাদেরকে খুব সহজে আমাদেরকে জিনিসটা আয়ত্তে নিয়ে আসতে হবে। ওকে, কথা কি বোঝা গেছে? আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো। তো এই স্যার, এটা তো আগের ক্লাসে, ওর থাপড়ান দরকার, এটা আগের ক্লাস। এটা স্বরসন্ধি পড়াইছি কত ক্লাসে? পোলা ভাই না, আমি বুঝি না ভাই, তোরা এমন কে লেগে, এমন কে লেগে তোরা? ওকে, তো এখন আমরা এইখানে স্বরসন্ধির অংশটা আগে শেষ করে ফেলি, যেহেতু স্বরসন্ধিটা আমাদের আগে পড়া হয়েছে। হ্যাঁ, তো আমরা এই অংশটা আগে শেষ করি। তো মনে রাখবা, এই বানানগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন দেখো, ইক্ষা, ইক্ষা বানানে দীর্ঘই হয়। ইক্ষা বানানে কি হয়? দীর্ঘই হয়। স্যার একটা প্রশ্ন আছে, হ্যাঁ করে ফেলো। আচ্ছা, এরপর আসো ইন্দ্র। এই ইন্দ্র বানানে হয় রস্বই। এব, এব বানানে তো এই হয়। তো গুরুত্বপূর্ণ বানানটা হচ্ছে ইস আর ইন্দু বানান। ইস বানানে দীর্ঘই, আর ইন্দু বানানে কি? রস্বই। আর ইতো বানান, এটাতে হচ্ছে কি? রস্বই। ইন্দ্রিয় বানানে রস্বই। আর উর্মি বানানে কি? দীর্ঘ। আর এসি বানানে এ। আর ইচ্ছা বানানে হচ্ছে রস্বই। তাহলে খেয়াল করে দেখো তো, খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা এখানে যেটা বলতেছিলাম যে ইক্ষা, এই ইক্ষা বানানে কি হবে? ইক্ষা বানানে হবে দীর্ঘই। ইক্ষা বানানে কি হবে বলো? দীর্ঘই। ইন্দ্র বানানে কি হবে? রস্বই। আমার সাথে সাথে বলো, ঠিক আছে? তাহলে দেখো, ইক্ষা বানানে কি হবে? দীর্ঘই। আবার বলতেছি, ইক্ষা বানানে দীর্ঘই, ইন্দ্র বানানে রস্বই, এব বানানে এ, এব। ইচ্ছা, ইচ্ছা বানানে রস্বই, ইস বানানে কি? দীর্ঘই। এসি বানানে কি? এসি। ইন্দু, ইন্দু বানানে কি? রস্বই। ইন্দ্রিয় বানানে কি? রস্বই। উর্মি বানানে কি? দীর্ঘ। উর্মি বানানে কি? দীর্ঘ। কথা বুঝতেছ? ইতো বানানে কি? রস্বই। ইতো বানানে কি? রস্বই। ঠিক আছে? সং অফ রবীন্দ্রনাথ ডব্লিউ.বি. ইয়েটস কে উৎসর্গ করেছিলেন নাকি নিজেকে উৎসর্গ করেছিলেন? এটা ডব্লিউ.বি. ইয়েটস কে করা হয়, ডব্লিউ.বি. ইয়েটস। আচ্ছা, এটা আমাদের বাংলাবাজ বইতে লেখা আছে। আচ্ছা, ওকে, তাহলে এই বানানগুলো কি ক্লিয়ার? আমাকে বলো তো, বানানগুলো কি মনে রাখতে পারবা? যদি বানানগুলো মনে রাখতে পারো তাহলে আমি সামনে আগাবো। যদি বানানগুলো মনে রাখতে পারো তাহলে সামনে আগাবো। বানানগুলো কি ক্লিয়ার তোমাদের কাছে? বানানগুলো ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? বানানগুলো ক্লিয়ার? গুড। তাহলে এইবার আসো আমরা একটু দেখি এখানে কিছু বানান, খেয়াল করে দেখো। যেমন এখানে দেখো, অপেক্ষা, তাহলে অপযোগ ইক্ষা। এখন আমরা তো জানি ইক্ষা বানানে কি? দীর্ঘই। মহেন্দ্র, তো এখানে তো বুঝতে পারতেছো ইন্দ্র আছে, শেষে ইন্দ্র উচ্চারিত হচ্ছে না, তাহলে এটা কি হবে? মহাযোগ ইন্দ্র। দেখো, ইন্দ্র বানানো হচ্ছে রস্বই। দেখো, অবক্ষণ, অবেক্ষণ, তাহলে খেয়াল করে দেখো, অবযোগ ইক্ষণ। অবযোগ কি? ইক্ষণ। দেখো, এখানে আমার কিছুই করা লাগবে না, যেটা পরে উচ্চারিত হচ্ছে এটাকে পরে বসাই। যেমন দেখো, নরেন্দ্র, তাহলে ইন্দ্র পরে উচ্চারিত হচ্ছে, আমি এখানে ইন্দ্র বসাইলাম। তাহলে বাকি অংশ কি থাকে? নর, তাহলে আমি এখানে নরটাকে বসাই দিলাম। দেখছো? তাহলে রাজেন্দ্র কি হবে? ইন্দ্র আর যোগ রাজা, তাহলে রাজা যোগ ইন্দ্র। যথেচ্ছা কি হবে? যথাযোগ ইচ্ছা। কি হবে? যথাযোগ ইচ্ছা। গণেশ, তাহলে গণেশ কি হবে? গণযোগ ইস। এই ইস বানানে কি হবে বলতো? ইস বানানো হবে দীর্ঘই। ইস বানানে কি হবে? দীর্ঘই। এরপর হচ্ছে কি? পূর্ণেন্দু, তাহলে দেখো এই যে ইন্দু, তার পূর্ণ যোগ ইন্দু। শ্রবণেন্দ্রিয়, শ্রবণ যোগ ইন্দ্রিয়। খেয়াল করে দেখো, এখানে প্রথম অংশ যেটা আছে প্রত্যেকটা হচ্ছে মিনিংফুল শব্দ। প্রথমে যেটা আছে এটা দেখো তো, এটা মিনিংফুল শব্দ না? পরের অংশে গিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়। যেমন এখানে ইন্দ্র বানান দীর্ঘই দিয়েও দিতে পারে, ইন্দ্র বানান রস্বই দিয়েও দিতে পারে। আমি কনফিউজড স্যার। আমি বাংলাবাজ ইউজার, বাংলাবাজ থেকে দুটো প্রশ্ন করেছিলাম, এখন উত্তর দেন নাই। আচ্ছা, ডিসকাশন গ্রুপে পোস্টগুলো চেক করবো, একদিন পর পরে তোমাদের পোস্টগুলো দেখি, আপলোড করে দিই, সমস্যা নেই। তো এখানে খেয়াল করে দেখো, এইবার বলো তো এই অংশটা কি বুঝতে পারছো? অর্থাৎ প্রথম যে অংশ, এই অংশ দেখো সবগুলো মিনিংফুল। আচ্ছা, বাংলাবাজ ইউজার এটা কোন ধরনের কথা? বাংলাবাজ কি ইউজ করছ নাকি তুই? বাংলাবাজের ছাত্র এটা বলবি, বাংলাবাজ ইউজার। কথার তো একটা সৌন্দর্য আছে, ইউজার কোন ধরনের কথা?
আচ্ছা এই বুঝছো? তাহলে এবার বলো তো এগুলো কি বুঝতে পারছো? এগুলো কি বুঝতে পারছো? এই অংশটা বুঝতে পারছো? দেখো কখন ইস বসতেছে, দেখো কখন ইস বসতেছে, কখন ইচ্ছা বসতেছে, কখন ইন্দ্র বসতেছে, এই কনফিউশন গুলো ক্লিয়ার করলেই হবে। কখন ইন্দ্রিয় বানানে রস্যই বসতেছে নাকি দীর্ঘই বসতেছে, এইগুলো আমাদেরকে বুঝতে হবে। এইগুলো আমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে। তাহলে বলো তো এই অংশের বানানগুলো কি ক্লিয়ার? আমি কি তোমাদেরকে এই অংশের বানানগুলো বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে দেখো আরো অনেকগুলো বানান আসে। যেমন দেখো অতীত, অতিযোগ ইত, প্রতীত, প্রতিযোগ ইত, অতীন্দ্রিয়, অতিযোগ ইন্দ্রিয়, গিরিশ। খেয়াল করে দেখো গিরিশ, এই গিরি বানানে এখানে আছে দীর্ঘই, কিন্তু এই গিরিশ বানানে এখানে হয়ে গেছে কি? রস্যই। দেখছো? জ্যোতিষ, দেখো জ্যোতি বানানো হয়ে গেছে কি? রস্যই। সচিশ, সচি বানানে কিন্তু আবার দীর্ঘই হবে। মানে তুমি, আমি জিনিসটা আমি তোমাকে খুব ইজিলি বলি কেন এটা হচ্ছে। যেমন দেখো রবীন্দ্র, এই রবি বানানে কিন্তু দীর্ঘই, কিন্তু এই রবি বিচ্ছেদ করলে সেটা রস্যই হয়ে যায়। হোয়াই? ব্যাপারটা হচ্ছে তুমি যদি এমনি রবি বলো তাহলে রবি বানান এভাবে লিখবা না? হ্যাঁ, তার মানে রবি বানান কিন্তু এটা। আবার খেয়াল করে দেখো, আবার তুমি যদি সচি বলো, সচি বানানে কিন্তু আবার কিন্তু দীর্ঘই, দীর্ঘিকার। সো ব্যাপারটা বুঝতে হবে যে কখন কি হচ্ছে। পৃথ্বীশ, এই যে দেখো এখানে কিন্তু দীর্ঘিকার দীর্ঘিকারই থেকে যাচ্ছে। পৃথ্বীশ বানানে দীর্ঘিকার দীর্ঘিকারই থেকে যাচ্ছে। কারণ কি? কারণ পৃথ্বী বানানে এমনিতেই দীর্ঘিকার। সতী, এই সতী বানানে আমরা যদি রস্যিকের দিয়ে লিখতাম, সতী বানান কিন্তু রস্যিকের দিয়ে ভুল, তাহলে সতী বানানে তখন রস্যিকারই আসতো, কিন্তু সতী বানানে তো দীর্ঘিকারই হয় এই জন্য। তাহলে দেখো তো এই বানানগুলো একটু দেখো তো। দেখো মহি দীর্ঘিকার, কিন্তু অভি দেখো রস্যিকার। পরীক্ষা, এই যে পরি বানান, শুদ্ধ বানান কিন্তু আসলে রস্যিকার, পরীক্ষা। তাহলে পরি বানান কি? এটা হচ্ছে রস্যিকার। পরীক্ষা বানানে দীর্ঘিকার, তাহলে পরিযোগ ইচ্ছা, এই পরি বানানে কি? রস্যিকার। আর এখানে ইচ্ছা বানানে কি হবে? আমরা আগেই জানছি ইচ্ছা বানানে কি হয়? দীর্ঘই হয়। বুঝছো? তাহলে বলো তো এইটা কি ক্লিয়ার? এই বানানগুলো কি ক্লিয়ার? বাবা তোমরা কি বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? বলো তো এই বানানগুলো কি ক্লিয়ার? অধীশ্বর, অধিযোগ ঈশ্বর। এখন ঈশ্বর বানানে তো দীর্ঘই, এটাতে আমাদের কোনো ডাউট আছে? নাই। বুঝছো? দেখো অভিষ্ঠ, তাহলে অভিযোগ ইষ্ঠ, ইষ্ঠ বানানে রস্যই, মনে রাখবা ইষ্ঠ বানানে কি? রস্যই। বুঝছো কিনা? গুড। আচ্ছা গেল। তাহলে হোপফুলি আমরা এই অংশটা বুঝতে পারছি না? বুঝো নাই? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে এখন যেটা শেখাবো এটা খুব ইম্পর্টেন্ট। এবার আসো আমরা স্বরসন্ধির বিচ্ছেদ করব। খুব সিম্পল, দেখো তো মনে রাখবা সন্ধির ক্ষেত্রে আমরা তো এতক্ষণ ধরে পড়ছি, সন্ধির ক্ষেত্রে মনে রাখবা দুইটা অংশে তুমি মিনিংফুল শব্দ তৈরি করবা, দ্যাটস ইট। তোমার সন্ধি তৈরি হয়ে যাবে। দুইটা অংশে তুমি কি করবা? মিনিংফুল শব্দ তৈরি করবা, তোমার সন্ধি হয়ে যাবে। যেমন দেখো ছাত্রাবাস, তাহলে এখানে প্রথম অংশে আমি একটা মিনিংফুল শব্দ পাইলাম। শব্দটা কি? শব্দটা কি? শব্দটা হচ্ছে ছাত্র, ছাত্র। এরপর যোগ, এর পরের অংশ কি হবে? আবাস, তাহলে ছাত্র যোগ আবাস। বুঝছো? আচ্ছা, এবার এই বাকি এইগুলো তোমরা একটু ট্রাই করো তো, দেখো পারো কিনা। এই যে 2 থেকে 7 পর্যন্ত এগুলো একটু ট্রাই করো তো, পারো কিনা। ওকে, এবার দেখো এগুলো বুঝে বুঝে ট্রাই করো। দেখো মানে এখন আমি তোমাকে এই যে এখানে লেখা আছে বিচ্ছেদ চেষ্টা করুন, মানে বিচ্ছেদের চেষ্টা করুন, মানে তুমি নিজে নিজে বিচ্ছেদ করবা, তুমি দেখো যে তুমি পারো কিনা। হ্যাঁ, ছাত্রাবাস, ওকে ফাইন। ডেফিনেটলি এখানে কি হবে? ছাত্র যোগ আবাস। তাহলে কি হবে বলো তো? ছাত্র যোগ আবাস। ওকে, আচ্ছা তাহলে দেখো দুর্গা উৎসব কি হবে? দুর্গা যোগ কি হবে? উৎসব। ওকে, তাহলে মহা উৎসব কি হবে? মহা যোগ উৎসব। ওকে, উত্তম ঔষধ কি হবে? উত্তম যোগ ঔষধ, তাই না? আচ্ছা, অতীত কি হবে? অতি যোগ ইত, অতীত, তাই না? বারীন্দ্র, একটু খেয়াল করে দেখো বারীন্দ্র, এখন বারীন্দ্র কি হবে? ওই যে একটা লিখছে দুর্যোগ যোগ উৎসব, এটার নাম কি রে? আহমেদ সাকিব, ওরে মারা দরকার। কই দুর্যোগ যোগ উৎসব, মানে বুঝাও ভাই। আছে দুর্গা উৎসব, ও লিখছে দুর্যোগ যোগ উৎসব। দুর্গা উৎসবের বিচ্ছেদ দুর্যোগ যোগ উৎসব হয়? এটা কোন ধরনের কথা? কাকে পড়ায়? মানবতা কোথায় গেছে? দুর্গা উৎসব, দুর্যোগ যোগ উৎসব, এগুলো কোন ধরনের কথা? আমাকে বুঝাও তোমরা। এগুলো মানা যায়?
আচ্ছা তাহলে এবার আসো, এবার কি হবে দেখো, বারীন্দ্র। এখন তোমাকে মনে রাখতে হবে যখন তুমি আলাদা করে যখন তুমি বারীন্দ্র লিখো তখন বাড়ি বানানে কিন্তু ওই যে রবি বানানের মতো রস্যই হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, বাড়ি যোগ ইন্দ্র, বাড়ি যোগ ইন্দ্র। ওকে, তাহলে পরীক্ষা কি হবে, পরিযোগ ইক্ষা। বুঝছো কিনা বলো তো, বুঝছো? সহজ না? দেখো কঠিন কিছু। এইবার দেখো, এইবার তুমি নিজে চেষ্টা করো। দেখো আমরা একটু কিছু কোশ্চেন সলভ করি। এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট 23-24 বলছে কোনটি সঠিক। এখন এখানে বুঝতে পারতেছো যে মূলত শব্দটা হচ্ছে কি, আত্মানন্দ। ওকে, ও তাহলে বলো তো এখানে কোনটা হবে, কোনটা সঠিক? বলো বলো তো। এই যে এটার নাম কি, রিমা আক্তার, ও লিখছে পরি বানানে দীর্ঘিকার। তোরে এতক্ষণ ধরে আমি কি পড়াইছি, গোয়ার ঘাস কাটস ক্লাস এসে, এই ঘোড়ার ঘাস কাটস। তো এটার উত্তর হচ্ছে খ। এখন ক কেন হইল না, প্রশ্ন হচ্ছে যে ভাই ক কেন হইল না। ঠিক আছে, এবার সেটার ক কেন হয় না সেটা একটু বুঝি, তো খেয়াল করে দেখো। তা এখন ক না হওয়ার পিছনে কারণ যেটা, সেই কারণটা হচ্ছে দেখো এইখানে যদি তুমি যদি একটা আকার দেখো, দেখো খেয়াল করো, এখানে একটা আকার, এখানে আবার আরেকটা আকার। এখন দুইটা একসাথে কি হবে বলো? আবার শব্দটা খেয়াল করে দেখো, শব্দটা হচ্ছে আত্মানন্দ। দেখো প্রথমত এই শব্দটাই ভুল। তুমি যদি আত্মানন্দ লিখো তাহলে তো এখানে একটা আকার দিলে এখানে আবার আকারটা আসবে না, সো ডেফিনেটলি এখানে ক নাম্বারটা ভুল। বুঝছো? আচ্ছা এরপর আসো, এইটা দেখো চিরুনি, এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট 23-24 চিরুনি। তাহলে দেখো তো এটা পারো কিনা, চিরুনি দেখো এটা পারো কিনা, মানে সেন্স কাজে লাগাও। স্বরসন্ধি পড়তে হলে তোমাকে অনেক বেশি নিয়ম পাঠতে হবে, ব্যাপারটা মোটেই এমন না, বাট তোমাকে মানে কৌশলী হতে হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? তোমাকে কি হতে হবে, কৌশলী হতে হবে। কি হতে হবে বলো, কৌশলী হতে হবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো এখানে তোমাকে বুঝতে হবে প্রথমত হচ্ছে আমরা যদি শব্দটার দিকে যদি তাকাই, এখানে মূল অংশ চির, এটার একটা অর্থ আছে তাই না? এখন তুমি চিরু দিতে পারো, ভাই চিরুর তো কোনো অর্থ নাই, বলো তো চিরু এটা কোনো অর্থ আছে? নাই, তাহলে এখানে চিরু হবে। এখন চির যদি হয় তাহলে এখানে একটা রস্যও আছে, এটা দিলাম, ঠিক আছে, আর এখানে এই যে নি আছে নিটা দিলাম, তাহলে চির যোগ উনি, তাই না? চির যোগ উনি। তাহলে এখন দেখো সেই হিসাবে সঠিক উত্তর হচ্ছে এইটা। এটা হবে না কারণ এখানে দীর্ঘ উকার আছে, এখানে যেহেতু রস্যুকার আছে আমাকে এখানে রস্যুকার আনতে হবে। কথা বুঝছো? তাহলে এটার উত্তর হচ্ছে ডি। কথা বুঝো নয়? আচ্ছা গুড, এটা তো আমরা পড়লাম। এখন আসলে পড়াশোনা কঠিন না বাবা, পড়াশোনা কঠিন না যদি পড়ো তানভীর ভাইয়ের কাছে। আচ্ছা এইবার আসো আমরা এখানে একটু দেখি, এখানে একটা নিয়ম আছে, এই নিয়মটা আমরা একটু পড়ি, খেয়াল করো। আমরা অল্প মানে দু একটা নিয়মে দেখবা যে পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলবো। এখানে ঘটনা হচ্ছে যদি কখনো শব্দের মধ্যে যদি রেফ থাকে, তোমাদেরকে এখানে বুঝায় তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। শব্দের মধ্যে যদি কি থাকে বলো তো ভাইয়া, শব্দের মধ্যে যদি রেফ থাকে, আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি বলো তো? শব্দের মধ্যে কি থাকলে বলো তো, শব্দের মধ্যে যদি রেফ থাকে, শব্দের মধ্যে কি থাকে, শব্দের মধ্যে যদি কি রেফ থাকে, শব্দের মধ্যে রেফ থাকলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় পদে পরপদ যেটা আছে, এই পরপদ এটা শুরুতে, পরপদের শুরুতে, পরপদের কি শুরুতে সেক্ষেত্রে রি হয়। পরপদের শুরুতে কি হয় বলতো, রি হয়। পরপদের শুরুতে রি হয়। যেমন খেয়াল করো দেখো, ধরো আমি যদি বলি যে অধমর্ণ, একটু খেয়াল করে দেখো অধমর্ণ। এবার দেখো তো রেফ আছে না, রেফ আছে, দেখো রেফ আছে। এখন এই যে রেফটা আছে, এখন আমরা জানি দ্বিতীয় পদের শুরুতে রি হয়, এটা কনফার্ম। তাহলে এখানে মূল শব্দটা কি বলতো, অধম। তাহলে ঠিক আছে আমি লিখলাম অধম যোগ, এরপর দেখো এই যে রেফের পরিবর্তে রি বসালাম, তাহলে বাকি আছে কে, মূর্ধন্য ন, তাহলে অধম যোগ ঋণ, অধমর্ণ অধম যোগ ঋণ। দেখছো, অধমর্ণ অধম যোগ ঋণ হয়ে গেল, রি আনতে হবে।
এইবার দেখো তো এইখানে এই কনসেপ্টটা তুমি একটু ভালো ভালো করে খেয়াল করো। সপ্তর্ষি কি হবে? সপ্ত যোগ ঋষি। এই যে সবই সেম, খালি এই রেপের পরিবর্তে এখানে একটা রি আনসার শেষ। তাহলে দেখো তৃষ্ণার্ত, তৃষ্ণা এটার অর্থ আছে, আর রেপের পরিবর্তে রি আনছো আর তটাকে বসাই দিছো, তাহলে তৃষ্ণা যোগ ঋত। এরপর দেখো দেবর্ষি, দেব এটার মিনিং আছে, এটা বসাই দিছো, রেপের পরিবর্তে রি আনছো, এরপর হয়ে গেছে ঋষি, তাহলে দেব যোগ ঋষি। তাহলে রাজর্ষি কি হবে? এখন রাজ না, মূল শব্দ হচ্ছে রাজা, তাহলে রাজা যোগ ঋষি। তাহলে শীতার্থ কি হবে? শীত যোগ ঋত। ঠিক আছে। ক্ষুধার্ত কি হবে? দুঃখার্থ কি হবে? দুঃখ যোগ ঋত। বন্যার্থ কি হবে? বন্যা যোগ ঋত। এই কনসেপ্টটা কি বুঝতে পারছো? এই কনসেপ্টটা কি বুঝতে পারছো বলো তো? ঠিক আছে, এই কনসেপ্টটা কি বুঝছো? ওকে, এইবার আসো জফলা থাকলে রস্যিকার আসবে। এটা এই নিয়মটা উপসর্গতেও পড়ছো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সন্ধির নিয়ম, যে জফলা থাকলে কি আসবে? জফলা থাকলে রস্যিকার আসবে। এই নিয়মটা তোমরা সন্ধির ক্ষেত্রে পড়ছো না? বলো তো ওই নিয়মটাই। যেমন দেখো প্রত্যাবর্তন, এই যে দেখো রসিকারের জফলা আছে, জফলার জায়গায় রসিকার আনতেছে, তাহলে কি হচ্ছে? প্রতি যোগ আবর্তন। খেয়াল করে দেখো ইত্যাদি, এই যে দেখো এখানে জফলা আছে না? নাই, আছে, তাহলে জফলা আছে, তাহলে কি হবে? ইতি যোগ আদি। ওকে, আচ্ছা, এরপর দেখো অত্যুক্তি, এই যে দেখো জফলা আছে, অতি যোগ উক্তি। প্রত্যাহ, জফলা আছে, তাহলে প্রতি যোগ অহ। প্রত্যুপকার, জফলা আছে, তাহলে প্রতি যোগ উপকার। যে জফলা থাকলেই তুমি রসিকের নিয়ে আসবে, যার সাথে জফলা থাকে তার সাথে রসিকের। এই যে দেখো অভ্যন্তর, তাহলে এই যে দেখো জফলা আছে, তাহলে অভিযোগ অন্তর। তারপর দেখো অত্যাধিক, জফলা আছে না? নাই, আছে, তাহলে অতি যোগ অধিক। এরপর দেখো নুন, এখানে খেয়াল করে দেখো এই যে জফলা আছে না? আছে, তাহলে নি যোগ উন। খেয়াল করে দেখো, তো এখানে যেহেতু দীর্ঘকার আছে এই জন্য এখানে দীর্ঘ বসবে। প্রত্যুক্তি, তাহলে প্রতিযোগ উক্তি। ব্যক্তি, বিযোগ উক্তি। ব্যতীত, বিযোগ অতীত। খেয়াল করে দেখো, বুঝছো কিনা এই নিয়মটা? ঠিক আছে, বুঝছো? এর থেকে সহজ আর কি আছে বলো? পাবা এর থেকে সহজ আর কিছু? জীবনও পাবা না। বাবা বুঝছো কিনা তোমরা বলো তো? বুঝছো কিভাবে এই সন্ধিগুলো হচ্ছে? এটা কিন্তু আমরা উপসর্গে পড়ছি না, যে জফলা থাকলে কি আছে? রস্যিকার আছে। জফলা থাকলে কি আছে? রস্যিকার আছে। তাহলে ওই কনসেপ্টটাই এখানে আমরা খাটাবো, যে জফলা থাকলে রস্যিকার আসে, শেষ। ওকে, জি, ক্লিয়ার, গুড। এইবার আসো আমরা এইখানে যেটা এই জিনিসগুলো এইটা পড়লে মোটামুটি তোমার স্বরসন্ধি শেষ। এই কনসেপ্টটা যদি ভালো করে পড়ো, খুব গুরুত্বপূর্ণ। আমি একটু ভালো করে বলতেছি। গঙ্গা উর্মি কি হবে? গঙ্গা যোগ উর্মি। আচ্ছা, খেয়াল করো, আমার দিকে তাকাও প্লিজ, বুঝো, দেখো এখন এইখানে এই কনসেপ্টটা স্বরসন্ধির সবচেয়ে ঝামেলা তৈরি করবে তোমার মধ্যে, এই কনসেপ্টটা, বুঝছো? ভাই আপনি নরসিংদী কোন কলেজে পড়ান? ইউনাইটেড কলেজে, ইউনাইটেড কলেজ, ব্রাহ্মদী। আচ্ছা, খেয়াল করো এখানে দেখো, এখানে দেখো এই নিয়মে বলা হচ্ছে যে সন্ধি শব্দের মধ্যে যদি কখনো যদি আয় থাকে, কি থাকে বলতো? আয় থাকে, সরি অয় থাকে, কিংবা আয় থাকে, কিংবা অব থাকে, কিংবা আপ থাকে, তাহলে খেয়াল করে দেখো সন্ধির শব্দের মধ্যে যদি কখনো অয় থাকে, তাহলে মনে রাখবা এখানে তোমাকে কনসেপ্টটা বলেই দেওয়া হয়েছে, যদি অয় থাকে তাহলে একার হবে। একটু বুঝো, আমি আগে লিখি তারপর তুমি বুঝবা, তোমার জন্য সুবিধা হবে। যদি অয় থাকে তাহলে একার হবে, কথা ক্লিয়ার? যদি আয় থাকে তাহলে ঐকার হবে। যদি কি থাকে? যদি আয় থাকে, যদি আয় থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? ঐকার হবে। যদি অব থাকে তাহলে ওকার হবে। খেয়াল করো, অব থাকলে কি হবে? অব থাকলে হবে আমার ওকার, কথা বুঝতেছো? আচ্ছা, এইবার আসো, যদি আব থাকে, আব থাকলে হবে কি? ঐকার। আব থাকলে কি হবে? ঐকার। আব থাকলে কি হবে? ঐকার। তাহলে আমি আরেকবার একটু রিপিট করি, যদি অয় থাকে তাহলে হবে একার। আমার সাথে সাথে বলো তো, যদি আয় থাকে
যদি অয় থাকে তাহলে হবে এইকার, যদি আয় থাকে তাহলে হবে ওইকার, যদি অব থাকে তাহলে হবে ওকার, যদি আপ থাকে তাহলে হবে ওইকার। এই চারটা নিয়ম মুখস্থ করতেই হবে আমাদেরকে। এই চারটা নিয়ম আমাদেরকে কি করতে হবে বলো তো ভাইয়া? মুখস্থ করতেই হবে, ডেফিনেটলি করতে হবে, মাস্ট করতে হবে। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে গবাদি। এখন খেয়াল করে দেখো তো এখানে কি উচ্চারিত হচ্ছে এই চারটার ভিতরে? গব, দেখো গব, গব, দেখো গব। উচ্চারণ করো, উচ্চারণ, ব্যাপারটা হচ্ছে টোটাল উচ্চারণের খেলা। দেখো তো গব, গব, খেয়াল করে দেখো গব, গব, গব আদি। তাহলে দেখো অব উচ্চারিত হচ্ছে। এখন বলো তো যদি অব হয়, দেখো এখানে নিয়ম দেখো, যদি অব হয় তাহলে কি আসবে? ওকার আসবে। তাহলে খেয়াল করে দেখো এই যে গো, ওকার চলে আসছে, দেখছো? এরও দেখো, দেখো পব, এখানে কিন্তু পাবন না, পব কি পব, খেয়াল করো পব, অব আছে, তাহলে এখানেও যেহেতু অব আছে তাহলে এখানে ওকার হবে, পব যোগ অন। এরপর দেখো গব, 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 গবেষণা, গব, অব, দেখো অব উচ্চারিত হচ্ছে, গবেষণা, অব, তাহলে যেহেতু অব উচ্চারিত হচ্ছে তাহলে গয়ের সাথে ওকার হবে, গো যোগ এসো না। খেয়াল করে দেখো গো যোগ এসো না। পব, দেখো পব ইত্র, পব, পব, অব, দেখো পব, তাহলে কি পো। এবার এইটা খেয়াল করে দেখো, না আয়, দেখো না আয়ক, দেখো নায়ক, উচ্চারণ করো না আই, আই, দেখো নায়ক, না আই, আই, তাহলে দেখো আই উচ্চারিত হচ্ছে না, কথা বলো আই, না আই, 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 তাহলে যদি আই থাকে তাহলে কি হবে? ওইকার হবে। এবার দেখো হয়ে গেছে কি গই, গই যোগ অগ, তাহলে নায়কে গো যোগ অগ হয় না, গো মানে তো গরু। এখন নায়কে তুমি যদি অনেক পোলাবেন কি করে, নায়ক অপশনের ভিতরে দেওয়া থাকে গো যোগ অগ, তাহলে গো যোগ অগ দাগাইতে, এখন গো মানে তো হচ্ছে গরু, এখন নায়ক মানে কি গরুকে বুঝায় না। তো এবার খেয়াল করে দেখো এখানে কি হবে বলো তো? গাই, দেখো এখানে হচ্ছে কি গা, আই, আই, তাহলে আই আছে এই জন্য ওইকার, গই যোগ অগ, কথা বুঝছো তো? এরপর দেখো পাবক, পা আব, খেয়াল করে দেখো পা আব, আব ওক, পা আব, দেখো আব উচ্চারিত হচ্ছে না, তাহলে আব যেহেতু উচ্চারিত হচ্ছে তাহলে এখানে ওইকার বসছে, দেখো পৌ যোগ অক, পৌ যোগ অক। এরপর দেখো ন অয়, দেখো ন অয় অন, ন অয়, 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 তাহলে কি নি, দেখো একার বসছে। এরপর খেয়াল করো ভাবুক, খেয়াল করে দেখো তো ভাবুক। এবার খেয়াল করো কি উচ্চারিত হচ্ছে বলো তো? ভা আব উক, বা আব, দেখো আব উচ্চারিত হচ্ছে তাই না, বা আব, তাহলে আব যেহেতু উচ্চারিত হচ্ছে তাহলে ওইকার বসে ভই যোগ উক। এরপর দেখো নাভিক, না আব, আব, না আব ইক, তাহলে দেখো আব উচ্চারিত হচ্ছে, তাহলে আব বসাই দিলাম এখানে, এটা বোঝানোর জন্য সাইডে লিখতেছি, না আব, তাহলে আব থাকলে হবে ওইকার, তাহলে নৌ যোগ ইক, লবণ, ল অব, অব, ল অব, খেয়াল করে দেখো ল অব, তাহলে অব থাকলে কি হবে? ওকার হবে, তাহলে লো যোগ অন। নায়ক, এটা তো বললাম শয়ন, সে, খেয়াল করে দেখো স অয়, অয় উচ্চারিত হচ্ছে তাই না, তাহলে অয় উচ্চারিত হলো হবে কি এইকার, এখানে একটু ভুল আছে, এটা হবে সে যোগ অন। এবার বলো তো বুঝছো কিনা? এটা একটু জটিল কনসেপ্ট, বুঝতে পারলে উচ্চারণ করে আগে তোমাকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে, উচ্চারণ করে আগে বুঝতে হবে যে কোনটা এখানে উচ্চারিত হচ্ছে, কোনটা উচ্চারিত হচ্ছে, সূত্র অনুযায়ী এই চারটা অনুযায়ী তুমি বসাই দিবে। বুঝছো? পারবা? বলো তো ভাইয়া পারবা কিনা? পারবা? নায়কটা আবার দেখো, নায়ক খেয়াল করে দেখো, না আই, আই, দেখো এখানে উচ্চারণ হচ্ছে কি নায়ক, না আই, তাই না? আচ্ছা এখন খেয়াল করে দেখো এই যে নায়কে যে আই উচ্চারিত হচ্ছে, এখন আই থাকলে কোনটা হবে? ওইকার হবে না, তাহলে এই যে ওইকার বসাইছো, নই যোগ অক, দেখছো এইটাই। আচ্ছা খেয়াল করো আমি আবার বুঝাচ্ছি, আমি কিন্তু আগেই বলছি যে এটা বুঝবা, মানে এটা বুঝতে পারলে আর কিছু লাগবে না, সেটা মনোযোগ দাও, কিন্তু তোমরা অনেকেই মনোযোগ দাও না। মানে যদি অয় থাকে, অয় থাকলে একার, আই থাকলে ওইকার, অব থাকলে ওকার, আর আব থাকলে ওকার। এখন ধরো নয়ন, এটা খেয়াল করে দেখো, এখন নয়ন এই শব্দটার ভিতরে কি উচ্চারিত হচ্ছে? ন অয়, দেখো ন অয়, তাহলে অয় উচ্চারিত হচ্ছে না, অয়, তাই না? এখন দেখো তো যদি অয় থাকে তাহলে সূত্র অনুযায়ী কি বসবে? অয় থাকলে একার বসবে, তাহলে দেখো এই যে এখানে নয়ের সাথে একার বসাই দিলা, নে যোগ অন, খেয়াল করো নে যোগ অন। আচ্ছা এরপর খেয়াল করো ভাবুক, তাহলে দেখো তো ভাবুক এখানে কি উচ্চারিত হচ্ছে? ভা আব, দেখো আব উচ্চারিত হচ্ছে না, আব, তাহলে আব যদি উচ্চারিত হয় তাহলে বসে কি ওকার। এবার দেখো আব যদি সরি এই যে আব যদি উচ্চারিত হয় তাহলে বসে ওইকার, তাহলে এখানে ভয়ের সাথে ওকার বসাইলাম, ভৌ যোগ উক, ভৌ যোগ উক, বুঝছো? ভৌ যোগ উক, বুঝছো?
শয়ন গোলমাল লাগছে, শয় অয়, অয় উচ্চারণ হচ্ছে, এখানে ভুল আছে, এটা যে নিচে লিখে দিছি তো অয়, তাহলে যদি অয় সরি অয় স অয়, অয় থাকলে কি হবে বলো তো, এই যে অয় থাকলে হবে, অয় থাকলে কি হবে, অয় থাকলে হবে একার শয়ন, তাহলে কি হবে সে যোগ অন, সে যোগ অন, বুঝছো? জি স্যার পুরো ক্লিয়ার। এগুলো কি বইতে আছে? ডেফিনেটলি আছে, না থাকার তো কিছু নাই। আচ্ছা এরপর লাস্ট নিয়ম, এটাও তোমরা সন্ধিতে উপসর্গতে পড়ছিলে, ওই যে উপসর্গ বের করার কৌশলে পড়ছিলা যে বফলা থাকলে কি হবে, বফলা থাকলে আসবে রস্যুকার। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখো স্বাগত, সুযোগ, আগত, তন্নি, এই যে দেখো বফলা আছে তাহলে তনুযোগ, এটা তনু হবে ত, তনুযোগ ই। এরপর দেখো মনন্তর, তাহলে মনোযোগ অন্তর। এরপর দেখো পশ্চাদাম, তাহলে পশুযোগ আচার, সরি পশ্চাচার, পশুযোগ আচার। অন্বেষণ, অনুযোগ এষণ, জাস্ট ওকারটা রস্যুকার বসাই দিছো, স্বচ্ছ, সুযোগ অচ্ছ। তারপর খেয়াল করে দেখো এটা এখানে কি হবে বলতো, এখানে হচ্ছে পশ্চাদি, তাহলে পশুযোগ আদি, তন্ময়, তনুযোগ অন্য, বুঝছো? কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস দ্বিতীয়, আচ্ছা বলো তো স্বদেশ, এটার বিচ্ছেদ করো তো, স্বদেশ এটার বিচ্ছেদ করো তো, স্বদেশ এটার বিচ্ছেদ করো তো। ভাইয়াকে অনেক পাম দেয় রোস্ট হওয়ার জন্য, এইচএসিতে শিখছিলাম ভাইয়া, এখন আপনি বলছেন সব মনে পড়ে যাচ্ছে। এইচএসিতে শিখছস মানে এইচএসিতে সন্ধি নাই না পাম দিতেছস? এই এইচএসিতে কি সন্ধি আছে? ওই এইচএসিতে সন্ধি কই থেকে পড়ছে আমার বলো? বলো যে এইচএসিতে পড়ছিলাম, এখন আপনি বলেন। এখন অনেকে কি করবা, আচ্ছা এখানে যাই, এখন অনেকে করবা কি যে সুযোগ দেশ, সুযোগ দেশ, বাবা মাথায় রাখো এই স মানে হচ্ছে নিজ, ঠিক আছে? সুতরাং এই শকে কখনোই সু বানানো যাবে না। সদ মানে যখন নিজ বসে, দেখো এই স্বদেশ মানে কি নিজ দেশ, তোমরা পড়ছো না অপপ্রয়োগে, না জানো কিনা যে এই সপরিবার মানে কি, মানে নিজ পরিবার, তো এটা হবে দন্তস দিয়ে, সপরিবার মানে পরিবার সহ, দন্তস মানে সহ বোঝায়। এখন খেয়াল করে দেখো এই যে স্বদেশ বলে না, দেখো এখন স্বদেশ মানে কি নিজ দেশ, এখন এই সমানে তো নিজ বুঝায়, আর সু মানে হচ্ছে ভালো, উত্তম, তাহলে এইটা ডেফিনেটলি এটা যেভাবে আছে এটা কি হবে সযোগ দেশ, এটাই হবে। হ্যাঁ তো মনে রাখবা যে সব ক্ষেত্রে এটা হবে না, স দিয়ে যদি নিজ বুঝায়, যদি আরেকটা লিখছে সবযোগ দেশ, ওরে ওরে বাইর করে দেয় গ্রুপ থেকে, তো স দিয়ে যদি নিজ বুঝায় তাহলে সেটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না, সেখানে কিন্তু ওই বফলার নিয়মটা খাটবে না, সেখানে বফলা নিয়ম খাটবে না। গেল। এইবার দেখো তো আমরা একটু প্রশ্ন সলভ করি। এখন দেখো যে আমরা আসলে কোন বস, দেখো এই যে আমার এখানে নিয়ম আছে, অনেক নিয়ম আছে, এগুলো পড়াইলে এই যে দেখো এখানে খেয়াল করে দেখো অতীতে যে অনেক নিয়ম, হ্যাঁ এরপরে এই যে অগ্নুৎপাত, উপযুক্ত, উপরিযোগ, উক্ত, এগুলো এত কিছু পড়ানোর টাইম আছে আমগো কও, ভংচং এগুলো কে পড়ায় দেখছো? আচ্ছা এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো হচ্ছে নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি, এখানে বিচ্ছেদ করে দেওয়া আছে, ছন্দ আকারে দেওয়া আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা কাজে লাগবে, অথবা যাদের কাছে বাংলাবাজ বই আছে বাংলাবাজ বইতেও পাবা। ওকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো দ্রুত, অথবা যাদের কাছে বাংলাবাজ বই আছে তাদের আর লাগবে না, যাদের কাছে নাই তারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, মানে যেটা কোনো নিয়ম ছাড়াই হয়েছে। হ্যাঁ বুঝছো? ওকে স্ক্রিনশট নিছো? তো চলো আমরা একটু প্রশ্ন সলভ করি। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে এই ইউনিটে 2023-24-এ, তো বলছে সপ্তর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে বলো তো এটা কি হবে? আর তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু আজকে কিন্তু ক্লাস ছিল না, এর আগেও তোমাদের একটা ক্লাস নিছি তোমাদের সন্ধির ক্লাসে, তোমাদের কিন্তু ক্লাস ছিল না, তো রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস ছিল না, বাট আমার মনে হয়েছে যে এখন তোমাদের মোটামুটি বেসিকটা একটু স্ট্রং হয়েছে, এখন একটু ফাস্ট করতে যাই, তো এই সপ্তাহে তোমাদের কিন্তু ক্লাস কিন্তু 4টা হয়ে গেছে বাংলা ক্লাস, মানে তুমি চিন্তা করতে পারতেছো আমার ডেডিকেশন লেভেলটা কোন লেভেলে গেছে। তোমাদের ছাড়া আমি তো ঘুমাইলেও আমি তোমাদের স্বপ্নে দেখি যে এই বাচ্চা কাচ্চাগুলো, এই ছেলে মেয়েগুলো এগুলো কি পড়তেছে, এই জন্য দেখো তোমাদের ক্লাস কিন্তু বাড়াই দিছি, আর কি করতাম বলো? আচ্ছা এবার খেয়াল করে দেখো এটা কি হবে, সপ্তর্ষি হলো কি হবে, সপ্তযোগ ঋষি, সপ্তযোগ ঋষি, সপ্তযোগ ঋষি, ওকে সপ্তযোগ ঋষি, তাহলে এটার উত্তর হচ্ছে খ। আচ্ছা এরপর এইটা দেখো যে তন্নি, এটা সঠিক রূপ কি হবে? আচ্ছা তন্নি কি হবে, তন্নি, তাহলে এটা আমরা পড়ছি না বফলা থাকলে রস্যুকার হবে,
তো আমি কিন্তু যখন এরকম আগে যখন শিডিউলের বাইরে যখন ক্লাস হবে তখন আমি তোমাদেরকে জানাই দিব। আচ্ছা তাহলে দেখো তো তন্নি, এখন বফালা, বফালা থাকলে কি হবে, রসুকার হবে না? তাহলে বফালা থাকলে যদি রসুকার হয় তাহলে হয় এইটা হবে, না হলে এইটা হবে। এখন একটু খেয়াল করে দেখো এখানে আছে কি বলো তো, এখানে আছে দীর্ঘিকার, তাহলে এখানে যদি দীর্ঘিকার থাকে তাহলে এইটার উত্তর এইটা হবে, ঠিক আছে, দীর্ঘিকার এটাই হবে। হ্যাঁ আচ্ছা এরপর আসো আমরা একটু দেখি বিমুগ্ধ। তো এটা অনেকটা মুখস্থ, এটা অনেক কঠিন একটা বিমোহযুক্ত, বিমোহযুক্ত। আচ্ছা এরপর দেখো কোন বাংলা পদের সন্ধি হয় না, তো এটা নিয়ে একটু আছে, অনেকেই বলে অব্যয়, অনেকেই বলে ক্রিয়া। অ্যাকচুয়ালি এটার উত্তরটা হবে ক্রিয়া, মানে অব্যয় পদের কিন্তু সন্ধি হয়। যেমন দেখো কিন্তু এটা একটা অব্যয় পদ, তাই না? তো কিন্তু এটা বাংলাদেশের অনেক বইতে, এক এক বইতে এক একটা উত্তর দেওয়া থাকে, বাট ডেফিনেটলি এটার উত্তর হচ্ছে ক্রিয়া। এটা যেই টিচার পড়াবে যে এই অব্যয় পদের সন্ধি হয় না, ওই টিচার নিজেই জানে না যে অব্যয় পদের যে সন্ধি হয়। যেমন দেখো আমরা যদি বলি কিন্তু, এটা অব্যয়, এখন এটার কিন্তু সন্ধি হয় কি বলতো, কিম যোগ টু, বুঝছো? তো কাজে অব্যয় পদের সন্ধি হয়। এখন ক্রিয়াপদের কখনোই সন্ধি হয় না, ক্রিয়াপদের সন্ধি হয় না, হলেও সেটা সাধুরীতিতে হয়, চলিত রীতিতে ক্রিয়াপদের কোনো সন্ধি হয় না। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন পদের সন্ধি হয় না, উত্তর হচ্ছে ক্রিয়াপদ, ডেফিনেটলি উত্তর ক্রিয়াপদ। ওকে আচ্ছা এরপর দেখো অধিভুক্ত 7 কলেজে আসছে অন্বেষা, এটা একটু সলভ করো তো। অন্বেষা, এটা অ্যাকচুয়ালি অন্বেষা হবে না, এটা হবে অন্বেষণ। হ্যাঁ তাহলে বলো অন্বেষণ, এটা একটু দেখো তো। ওকে তাহলে দেখো আর প্রথমত এটা তো হবেই না, তো এটা হবে কি, এখানে যেহেতু এশন আছে তাহলে এটাই হবে অনুযোগ এশন। দেখো এগুলো সব 23-24-এর প্রশ্ন। এটা বিউপিতে আসছে নিচের কোন ফলাযুক্ত, ফলাযুক্ত সন্ধির উদাহরণ, তো এটা অনেকেই পারবা না। এখানে বলছে ফলাযুক্ত সন্ধির উদাহরণ, ঠিক আছে? এখন বুঝো, বলছে যে ফলাযুক্ত সন্ধির উদাহরণ, এখন কোনটা উত্তর করবা বলো? ফলাযুক্ত সন্ধির উদাহরণ উত্তর হচ্ছে এইটা। আচ্ছা এটা তো বুঝতেই পারতেছো যে এটা এখানে যে বফালার ক্ষেত্রে এই নিয়মটা আসছে। হ্যাঁ বফালার ক্ষেত্রে এই নিয়মটা আসছে। ওকে আচ্ছা এরপর খেয়াল করে দেখো, তো এটা অ্যাকচুয়ালি ফলার ক্ষেত্রে, এটা অনেকে মনে করতে পারে যে ভাই এটা আসলে মূল শব্দটাই নদী, সো এটা আমরা ধরবো না। ওকে আচ্ছা এরপর দেখো অবুদ্ধ হয়, তাহলে বুঝতে পারতেছো এখানে জফলা থাকলে রসিকার আসে না, তাহলে জফলা থাকলে রসিকার আসলে এটা কি হবে, অভিযোগ উদয়, তাহলে এটার উত্তর হচ্ছে খ। আচ্ছা এরপর দেখো ব্যর্থ, তো এটা পড়াইছি। দেখো প্রথম নিয়মটা হচ্ছে এখানে জফলা থাকলে রসিকার আসে, তাই না? তাহলে জফলা থাকলে রসিকার আসলে হয় এটা হবে, না হলে এইটা হবে। এখন দেখো তো এখানে এই থয় রেফ এটার কোনো অর্থ নাই, কিন্তু সরেও থয় রেফ এটার একটা অর্থ আছে, তাই না? তাহলে সরেও থয় রেফ এটার একটা অর্থ আছে, সুতরাং এটার উত্তর হচ্ছে কি ক, অর্থ, বিযোগ অর্থ। কথা কি বুঝতেছো? কি হবে বলো তো, বিযোগ অর্থ। ওকে আচ্ছা এরপর দেখো তৃষ্ণার্থ কি হবে বলো তো, যেহেতু এই যে আমরা বলছি যে শেষে রেফ থাকলে রি হয়, তাহলে রি যদি হয় এখানে শেষে রি দিয়ে আছে একটা, সো এটাই আমার সঠিক উত্তর খ, তৃষ্ণা যোগ ঋত। তো আমার মনে হয় যে এমন কোনো নিয়ম নাই যেটা আমি আসলে তোমাদেরকে পড়াই নাই। এখন তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো, সন্ধি কি ক্লিয়ার তোমাদের? সো মোটামুটি আমরা সকল ধরনের সন্ধি পড়ে আসছি, সকল ধরনের সন্ধি আমাদের মোটামুটি পড়া শেষ। হোপফুলি তোমাদের আর সন্ধি নিয়ে ঝামেলা হবে না।